টু স্মার্ট পাঠশালা। তো আজকে আমাদের টপিক হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি, দ্যাট মিন্স সিএফটি থিওরি। ঠিক আছে, তো লাস্ট যে লেকচার ছিল ভ্যালেন্স বন্ড থিওরি, ওটাতে বলেছিলাম কি যে ভ্যালেন্স বন্ড থিওরি বলো বা সিএফটি থিওরি বলো, এই সকল থিওরি কি করে আমার কোন একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডের ওর বৈশিষ্ট্যগুলো, দ্যাট মিন্স ওর ক্যারেক্টারগুলো আমাদের জানিয়ে দেয়, যে ওর সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কেমন হবে, ওর স্ট্রাকচার কেমন হবে, এইসব জিনিসগুলো জানিয়ে দেবে। তো সিএফটি থিওরি একই রকম ভ্যালেন্স বন্ড থিওরি মতো একটা থিওরি, যেটা তোমার কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছে। ঠিক আছে, এখন আমরা আজকে বুঝবো যে এই সিএফটি থিওরির মেইন তথ্যগুলো কি কি ছিল বা কি কি আছে, বা সিএফটি থিওরি করে আমরা কি কি জিনিস জানতে পারি আর কিভাবে জানতে পারি। ঠিক আছে, তো প্রথমে বুঝতে হবে যে আদৌ সিএফটি থিওরি করে আমাদের কি লাভ, মানে সিএফটি থিওরি করে আমরা কোন একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডের কি কি বৈশিষ্ট্য জানতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আসি কি অ্যাপ্লিকেশন অফ সিএফটি থিওরি। তো অ্যাপ্লিকেশনস দিয়ে কথা বলি। প্রথম কথা হলো কি যে আমি সিএফটি থিওরি অ্যাপ্লাই করে ওর ম্যাগনেটিক প্রপার্টি বলতে পারবো। কি বলতে পারবো? ম্যাগনেটিক প্রপার্টি, দ্যাট মিন্স চৌম্বকীয় ধর্ম, এটা কি প্যারাম্যাগনেটিক হবে নাকি ডায়াম্যাগনেটিক হবে আমি বলতে পারবো। সেম জিনিসটা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে বলতে পেরেছিলাম। দেখেছিলাম কি যদি লোন ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হয়, যদি লোন ইলেকট্রন না থাকে তাহলে ডায়াম্যাগনেটিক হয়। তো একই রকম এখানেও সিএফটি থিওরি করে দেখবো এটার মধ্যে লোন ইলেকট্রন আছে কি লোন ইলেকট্রন নেই। ঠিক আছে, সিমিলার, যদি লোন ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হবে, না থাকলে এখানে ডায়াম্যাগনেটিক হবে। ঠিক আছে, তো সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হলো আমাদের নাম্বার অফ লোন ইলেকট্রনস প্রেজেন্ট। নাম্বার অফ লোন ইলেকট্রনস প্রেজেন্ট, যে এটার মধ্যে কয়টা লোন ইলেকট্রন আছে, কয়টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, সেটা আমি এই ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে বলতে পারবো। ঠিক আছে, থার্ড পয়েন্ট দেখো, যদি নাম্বার অফ লোন ইলেকট্রন বলতে পারি, যে কয়টা লোন ইলেকট্রন এখানে আছে যদি বলতে পারি, তাহলে এখান থেকে আমরা ওর ম্যাগনেটিক মোমেন্টটাও বের করতে পারবো। ম্যাগনেটিক মোমেন্ট বের করতে পারবো। বলেছিলাম ম্যাগনেটিক মোমেন্ট বের করার নিয়মটা ছিল আমাদের কাছে রুট ওভার কি n ইনটু n প্লাস 2, যেখানে n মানে কি নাম্বার অফ লোন ইলেকট্রন, ওই যে বললাম নাম্বার অফ লোন ইলেকট্রন মানে এটা কি হলো n, এখানে যে ভ্যালু হবে এখানে কি সেম ভ্যালুটা বসাবো। তাহলে তার মানে কি ম্যাগনেটিক মোমেন্ট মানে কি রুট ওভার n ইনটু n প্লাস 2, n মানে কি নাম্বার অফ লোন ইলেকট্রনস। ফোর্থ পয়েন্ট আসি স্পিন মাল্টিপ্লিসিটি। স্পিন মাল্টিপ্লিসিটি, তো স্পিন মাল্টিপ্লিসিটি বের করার নিয়ম বলেছিলাম আমাদের 2s প্লাস 1। এই যে s বললাম, s কে বের করি, যদি এখানে n ইকুয়ালস টু 1 হয়, যদি এখানে n ইকুয়ালস টু 1 হয়, দেন s ইকুয়ালস টু হবে হাফ। যদি n ইকুয়ালস টু 2 হয়, তাহলে s ইকুয়ালস টু হবে হাফ প্লাস হাফ। এমন মানে একটা লোন ইলেকট্রনের জন্য এখানে s ইকুয়ালস টু হাফ করে আসবে, দুইটার জন্য s ইকুয়ালস টু হাফ প্লাস হাফ, দ্যাট মিন্স 1 বসবে। ঠিক আছে, এগুলো কি আমাদের এখানে s বের করার নিয়মটা। ঠিক আছে, আর লাস্ট যে জিনিসটা নতুন পাচ্ছি, ইউজিং সিএফটি থিওরি উই ক্যান ফাইন্ড দ্য c.f.s.e, দ্যাট মিন্স CFSE ভ্যালু। হোয়াট ইজ কল্ড CFSE ভ্যালু আমি পরে আসতে আলোচনা করব। এখন CFSE এর ফুল ফর্মটা কি? ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। ঠিক আছে, এটা কিভাবে বের করা একটু পরে বলছি। ঠিক আছে, তো এগুলো হলো কি আমাদের অ্যাপ্লিকেশনস অফ ক্রিস্টাল ফিল্ড থিওরি, মানে সিএফটি থিওরি অ্যাপ্লাই করে আমি এইসব জিনিসগুলো জানতে পারবো একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ডের। ঠিক আছে, এখন আমরা দেখো ভ্যালেন্স বন্ড থিওরি যখন পড়েছিলাম আমরা কিন্তু মেইনলি পড়েছিলাম কি যে এই জায়গাতে একটা ছিল 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স, মানে যার লিগ্যান্ড সংখ্যা 4 হয়, 4টা লিগ্যান্ড যেটার মধ্যে আছে আর কি, আর যেটা 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স যার মধ্যে লিগ্যান্ড সংখ্যা 6 হয়। তো একই রকম সিএফটি এখানে দুইটা নিয়ে পড়বো, হ্যাভিং লিগ্যান্ড নাম্বার 6 এন্ড হ্যাভিং লিগ্যান্ড নাম্বার 4, যার মধ্যে লিগ্যান্ড সংখ্যা 6 আর লিগ্যান্ড সংখ্যা 4 হবে। ঠিক আছে, তো আজকে যে ভিডিও আছে এটা মেইনলি আলোচনা করবে, ডিসকাস করবো এটার মধ্যে যে সিএফটি থিওরি কিভাবে হচ্ছে, কিভাবে আমরা অ্যাপ্লাই করবো ওই জিনিসটা নিয়ে, আর এখানে সিএফটি থিওরি অ্যাপ্লাই করবো ইন কেস অফ 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স, মানে আজকে লিগ্যান্ড সংখ্যা 4 যুক্ত যেগুলো যৌগ আছে ওইগুলো নিয়ে তোমাদের একটা ভিডিওটা হবে, তারপরে নেক্সট ভিডিওতে আমি 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স নিয়ে ভিডিওটা করব। ঠিক আছে, তো আজকে ভিডিও কি শুরু করা যাক। তো মেইন কথা দেখলাম কি যে এগুলো হলো কেবল অ্যাপ্লিকেশনস অফ সিএফটি থিওরি। এখন দেখবো কি যে সিএফটি থিওরি, হোয়াট ইজ অল অ্যাবাউট সিএফটি থিওরি। ঠিক আছে,
এই CF3 করছি কিভাবে CF3 আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে, কিভাবে আমরা অ্যাপ্লাই করে এইসব ক্যারেক্টার গুলো বের করবো, ঠিক আছে। তো প্রথম কথা বলি, দেখো আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম একটা জিনিস, যে কোনো একটা মেটাল অ্যাটম সাপোজ মনে করো একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কম্পাউন্ড ধরে নিই, সাপোজ আমি একটা জেনারেল এক্সাম্পল দিচ্ছি, মনে করো এ, আচ্ছা এই না, মনে করো এখানে এম ধরলাম, Ml6 মনে করো, ধরলাম এখানে Ml6। এম মানে কি ধাতু, এল মানে কি লিগ্যান্ড, আর লিগ্যান্ড কয়টা, এখানে 6টা আছে, দ্যাট মিন্স 6 কোঅর্ডিনেট কমপ্লেক্স, ঠিক আছে। তো একটা জিনিস বলা, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ধাতু যখন সিঙ্গেল থাকবে, যখন ওর কাছে কোনো লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে না, যখন ধাতুর কাছে কোনো লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে না, তখন ধাতুর ডি শেল যেগুলো আছে, ডি কত কয়টা শেল আছে, 5টা আছে। এই জিনিসটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম, যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে না, বিফোর অ্যাপ্রোচিং অফ লিগ্যান্ড, যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে না, বিফোর বলেছি, ঠিক আছে। যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে না, তখন সবগুলো ডি অরবিটাল, সবগুলো ডি শেল, ওদের এনার্জি লেভেল সেম থাকবে। এখন ডি এর মধ্যে যে বলেছিলাম, দেখো ডি এর মধ্যে 5টা ভাগ আছে। কি কি ভাগ আছে? একটা ডি এক্স ওয়াই আছে, একটা ডি ওয়াই জেড আছে, একটা ডি জেড এক্স আছে, একটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, আর একটা ডি জেড স্কোয়ার আছে। এই হলো কি 5টা ডি অরবিটাল, ঠিক আছে। এখন বলছি কি, যে যখন ধাতুর মধ্যে মানে মেটালের মধ্যে লিগ্যান্ড অ্যাপ্রোচ করেনি, মানে এখনো লিগ্যান্ড আসেনি, এখন তো লিগ্যান্ড দিয়ে দিয়েছি, মনে করো লিগ্যান্ড এখনো আসেনি, যখন লিগ্যান্ড আসেনি তখন প্রত্যেকটা ডি শেল, এখানে একটা ডি শেল, দুইটা ডি শেল, 3টা, 4টা, 5টা, প্রত্যেকটা ডি শেলের এনার্জি লেভেল সেম থাকছে, দে আর হ্যাভিং সেম এনার্জি লেভেল। যখন প্রত্যেকটা ডি অরবিটালে সেম এনার্জি লেভেল থাকে, ওদেরকে বলে ডিজেনারেট ডি অরবিটালস, মানে ডিজেনারেট মিন্স যার এনার্জি লেভেল সেম আছে, ঠিক আছে। এখন দেখো যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে, মানে আফটার অ্যাপ্রোচিং লিগ্যান্ড, যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে, তখন দেখা যায় কি, যে এই 5টা যে অরবিটাল গুলো আছে, ওদের ডিজেনারেসি ওরা ধরে রাখতে পারছে না, ঠিক আছে। বলেছে কি, যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করেনি তখন ওরা ডিজেনারেট আছে, মানে ওদের প্রত্যেকটা এনার্জি লেভেল সেম আছে। যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করে ফেললো, দেখলাম কি ওদের মধ্যে আর ডিজেনারেসি বাকি নেই, মানে প্রত্যেকটা কিন্তু এখন আর সেম জায়গাতে নেই, একটা এনার্জি লেভেল এক এক রকম হয়ে গেছে, ঠিক আছে। দ্যাট মিন্স দেয়ার ইজ সাম চেঞ্জ ইন দ্য এনার্জি লেভেলস অফ দ্য ডি অরবিটালস, ঠিক আছে। এখন যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে, তখন দেখা যায় কি, যে এই যে 5টা যে অরবিটাল গুলো আছে, ওইগুলো এক একটা একরকম এনার্জি লেভেল গেইন করে। এখন কোনটা এনার্জি লেভেল হাই হবে আর কোনটা এনার্জি লেভেল লো হবে, এটা জানতে গেলে আমার আগে এই যে ডি এর যে 5টা কথা বললাম, যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার এর আগে স্ট্রাকচার গুলো জানতে হবে, এই প্রত্যেকটা ডি অরবিটালের স্ট্রাকচার গুলো জানতে হবে, ঠিক আছে। তো প্রথমে আসি ডি এক্স ওয়াই। যদি ডি এক্স ওয়াই বলি, সাপোজ মনে করো ধরে নাও এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। যখন ডি এক্স ওয়াই বলবো, দ্যাট মিন্স এখানে এক্স ওয়াই অ্যাক্সিস কাজ করবে, আর এই যখন এক্স ওয়াই যখন থাকবে বা ওয়াই জেড এরকম যখন থাকবে, মনে রাখবে যে এখানে যে লুপ গুলো আছে, ডি মানে কি ডাম্বেল শেপ থাকে, ডি অরবিটাল কি শেপ থাকে, ডাম্বেল শেপ থাকে, তো ওদের যে লুপ গুলো আছে, লুপ গুলো এখানে যেহেতু এখানে এক্স ওয়াই, দ্যাট মিন্স এখানে এক্স ওয়াই বেড়ে থাকবে, ঠিক আছে। যেহেতু এখানে এক্স ওয়াই আছে, দ্যাট মিন্স এটা এক্স ওয়াই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা কি এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই তল, ওরা এক্স ওয়াই তলের বরাবর আছে। এখন যখন ডি ওয়াই জেড বললাম, তখন একটা অ্যাক্সিস ধরবো এখানে ওয়াই, আর একটা ধরবো কি এখানে জেড ধরবো। যেহেতু ওয়াই জেড, তাহলে তারা ওয়াই জেড তল বরাবর থাকবে, ঠিক আছে। তারপর হলো কি ডি জেড এক্স, তখন একটা হবে কি আমার জেড অ্যাক্সিস, একটা হবে কি আমার এখানে এক্স অ্যাক্সিস, তখন হবে কি এটা যেহেতু জেড এক্স, দ্যাট মিন্স এখানে জেড এক্স তল বরাবর হচ্ছে। তো ডি এক্স ওয়াই গেল, ডি ওয়াই জেড গেল, ডি জেড এক্স গেল, বাকি হলো কি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর কি ডি জেড স্কোয়ার। এখন দেখো যেহেতু এখানে স্কোয়ার টার্ম আসছে, কি আসছে এখানে স্কোয়ার টার্ম আসছে,
আগে এখানে দেখে নি এখানে কোন কোন অ্যাক্সিস বরাবর কাজ করবে, এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে আর এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে। এখানেও এক্স ওয়াই ছিল কিন্তু দেখো এখানেও এক্স এখানে ওয়াই, এখানে ওয়াই জেড এখানে ওয়াই এখানে জেড, এখানে জেড এক্স এখানে জেড এখানে কি এক্স। এখানে এখন দেখো ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর মধ্যে এক্স অ্যাক্সিসও কাজ করবে, এর মধ্যে কি ওয়াই অ্যাক্সিসও কাজ করছে। দ্যাট মিন্স কি যেমন থাকবে একদিকে ওয়াই অ্যাক্সিস একদিকে এখানে এক্স অ্যাক্সিস। এখন দেখো এটার মধ্যে ডিফারেন্সটা কি, এটার মধ্যে ডিফারেন্সটা কি, এটার মধ্যে এক্স ওয়াই অ্যাক্সিস এটার মধ্যে কিন্তু এক্স ওয়াই অ্যাক্সিস। ডিফারেন্সটা কি, এটার মধ্যে যখন এক্স ইনটু ওয়াই বলেছে প্লিজ এটা প্লেন বরাবর আছে মানে এক্স ওয়াই তল বরাবর আছে, কিন্তু এখানে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বলেছে। কি বলেছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। যখন স্কয়ার টার্ম আসবে তখন দ্যাট মিন্স এটা ওর অ্যাক্সিস বরাবর আছে। এতক্ষণ ছিল কি এখানে কোন স্কয়ার টার্ম আছে কি, যেহেতু কোনো স্কয়ার নেই মানে এটা কি প্লেন বরাবর আছে। কিন্তু যেহেতু এখানে একটা স্কয়ার টার্ম চলে এসলো তখন বলবো কি এখানে যে এই জায়গাতে ওদের অ্যাক্সিস বরাবর আছে, এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা কি আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা কি আমাদের ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। বুঝা গেছে? বাকি তাহলে হলো কি এখানে ডি জেড স্কয়ার। এখন দেখো সবগুলো মধ্যে দুইটা অ্যাক্সিস কাজ করছে, এখানে এক্স কাজ করছে ওয়াই কাজ করছে, এখানে ওয়াই জেড কাজ করছে, এখানে জেড এক্স কাজ করছে, এখানে এক্স ওয়াই কাজ করছে, কিন্তু এটার মধ্যে খালি জেড স্কয়ার আছে। দ্যাট মিন্স এর মধ্যে খালি জেড অ্যাক্সিসটাই কাজ করবে। মানে লেখার সময় এখানে আমি কিভাবে লিখবো দেখেন, দেখে নাও এরকম তিনটা অ্যাক্সিস দিয়েছি দেখো, একটা ওয়াই অ্যাক্সিস, একটা মনে করো জেড অ্যাক্সিস, একটা মনে করো এখানে কি এক্স অ্যাক্সিস। এটা দেখেছি কিন্তু দেখানো হবে না যেহেতু এখানে ডি জেড স্কয়ার, স্কয়ার টার্ম আছে। যদি স্কয়ার টার্ম না থাকে, যদি স্কয়ার না থাকে তাহলে হবে কি প্লেন বরাবর, যদি স্কয়ার থাকে তাহলে হবে কি এখানে অ্যাক্সিস বরাবর। তাহলে কি এটা যেহেতু এটা অ্যাক্সিস বরাবর আছে, যেহেতু স্কয়ার আছে, স্কয়ার তাহলে কি অ্যাক্সিস বরাবর তো, এবং কোন অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর। দ্যাট মিন্স এটা হবে খালি আমাদের এখানে লুপটা মানে এক্স এর দিকেও যাবে না ওয়াই এর দিকেও যাবে না, খালি কোন দিকে যাবে এখানে আমার জেড এর দিকে যাবে। তাহলে দেখে দিচ্ছি কি যে এখানে dxy স্ট্রাকচার, dy এর স্ট্রাকচার, dzx এর স্ট্রাকচার, dx স্কয়ার মাইনাস y স্কয়ার স্ট্রাকচার আর dz স্কয়ার এর স্ট্রাকচার গুলো দেখলাম। এখন এই স্ট্রাকচার গুলো দেখার পরে আমরা এখানে বুঝতে পারবো যে কোন অরবিটালটা মানে এখানে কোন অরবিটালটা এনার্জি লেভেল বাড়বে আর কোনটার এনার্জি লেভেল কি হবে কমবে যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে। কথা বোঝা গেছে? দেখলাম কি যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করেনি ওরা পাঁচটা অরবিটাল পাঁচটা সেম স্টেটে আছে মানে সেম এনার্জি লেভেলে আছে, কিন্তু যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে তখন হবে কি যে এক একটা অরবিটাল এক এক রকম কি হচ্ছে, এখানে এক এক রকম এনার্জি ওরা শো করছে। দ্যাট মিন্স দে আর নট মেইনটেইনিং দ্য ডিজেনারেসি অফ দ্য ডি অরবিটালস। ঠিক আছে? এখন দেখো তাহলে একটা মাথা রাখো যে এই dxy বলো, dyz বলো, dzx বলো, সবগুলো কি বরাবর প্লেন বরাবর। তাহলে এই dxy dyz আর dzx যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে তখন যেই ডি অরবিটাল গুলো প্লেন বরাবর আছে ওদের বিহেভিয়ার অলমোস্ট সেম হবে। দ্যাট মিন্স dxy dyz এন্ড dzx তাদের বিহেভিয়ার যেগুলো আছে ওইটা অলমোস্ট সেম হবে, কারণ সবগুলো কি বরাবর প্লেন বরাবর, মানে তারা একটা সেট ফর্ম করবে। এই তিনটা মিলে কি একটা সেট ফর্ম করবে কখন, যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে, যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে। তো তখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করেনি তখন dxy dyz dzx dx স্কয়ার y স্কয়ার dz স্কয়ার সবগুলো একই সঙ্গে আছে যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করেনি। যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করলো তখন এই তিনটা একটা সেট বানালো। দ্যাট মিন্স এরা একই রকম এনার্জি চেঞ্জ দেখাবে কারণ সবগুলো প্লেন বরাবর আছে। আর বাকি হলো কি dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর dz স্কয়ার, যেগুলো যেহেতু স্কয়ার টার্ম তার মানে কি এরা অ্যাক্সিস বরাবর আছে, এগুলো কি বরাবর প্লেন বরাবর, কিন্তু এগুলো কি বরাবর, এগুলো অ্যাক্সিস বরাবর। তাহলে প্লেন বরাবর গুলো একরকম বিহেভ করে আর কি অ্যাক্সিস বরাবর গুলো আরেকরকম বিহেভ করবে। তো দেখা যাচ্ছে কি ওরা একটা সেট বানাচ্ছে আর কি এই স্কয়ার টার্ম কন্টিনিউং গুলো একটা সেট বানাচ্ছে। তাহলে এই যে প্লেন বরাবর যে সেটটা আসছে এটা বলি আমি T2G, নাম কি এটা T2G সেট। আর যে এই যে মনে করো দুইটা যে সেটটা আছে এটা বলি আমি EG সেট। ঠিক আছে? তাহলে কি বলছি এখানে T2G সেট মিন্স dxy dyz dzx আর EG সেট মিন্স dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর কি এখানে dz স্কয়ার। এটা হলো তোমাদের দুইটা সেট। কখন এই দুইটা আসবে, যখন আমাদের এখানে লিগ্যান্ডটা অ্যাপ্রোচ করছে। যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে তখন একমাত্র এই দুইটা সেটে ভাগ হয়ে যাবে। দেখো যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করে পাঁচটা একসঙ্গে আছে, যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে তখন এটা একটা সেট হবে আর কি এটা একটা আলাদা সেট হবে।
ঠিক আছে। তো এই যে সেটটা এখানে বললাম, এখন কোনটা উপরে থাকবে মানে কোনটা এনার্জি লেভেল বাড়বে আর কোনটা এনার্জি লেভেল কমবে, এটা ডিপেন্ড করবে হলো এটা কোন কমপ্লেক্স নিয়ে কাজ করছি। এটা কি 4 কোঅর্ডিনেট কমপ্লেক্স নিয়ে কাজ করছি নাকি এটা 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স নিয়ে আমরা কাজ করছি। দেখা যাচ্ছে কি একটু এটা তো লক্ষ্য রাখো, এই যে মুছে দিয়েছি জিনিসটা, একটু লক্ষ্য রাখো জানাতে। ইন কেস অফ অক্টাহেড্রাল হলো কি অক্টাহেড্রাল কমপ্লেক্স, কি একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স, আর এটা কি টেট্রাহেড্রাল হতে পারে বা স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সও হতে পারে। এখন অক্টাহেড্রাল কি বানাবে, যদি এটা কি থাকে, এটা আমাদের 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স থাকে, লিগ্যান্ড সংখ্যা যদি লিগ্যান্ড নাম্বার যদি কত হয় 6 হয়, যদি লিগ্যান্ড নাম্বার 6 হয় তাহলে কি হবে অক্টাহেড্রাল কমপ্লেক্স হয়। আর যদি লিগ্যান্ড নাম্বার 4 হয় তাহলে হবে কি আমাদের হয় টেট্রাহেড্রাল বা স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার হচ্ছে। ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কি জেনারেলি সিএফটি থিওরি কিন্তু স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার নিয়ে ডিসকাস করছে না, সিএফটি থিওরি কিন্তু স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার নিয়ে ডিসকাস করছে না। সিএফটি থিওরি মেইনলি ডিসকাস করছে কার উপর, টেট্রাহেড্রাল নিয়ে আর অক্টাহেড্রাল নিয়ে। অক্টাহেড্রাল মিন্স যার লিগ্যান্ড সংখ্যা 6, টেট্রাহেড্রাল মিন্স যার লিগ্যান্ড সংখ্যা এখানে 4। ঠিক আছে। এখন দেখে নি কি আছে যে ইন কেস অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স, একটু ভালো করে মাথায় রাখো জিনিসটা, ইন কেস অফ কি বলেছি অক্টাহেড্রাল কমপ্লেক্স, the ligands approach towards axis। কি বলেছি, ইন কেস অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স যে লিগ্যান্ড গুলো আছে এগুলো যখন মেটালের কাছে আসবে, এটা মনে করো মেটালটা, ঠিক আছে। এখন এই মেটালটা এখন সিঙ্গেল আছে, ঠিক আছে, কিন্তু এই মেটালের সঙ্গে যখন মেটালটা যখন সিঙ্গেল আছে তখন এই মেটালটা প্রত্যেকটা ডি অরবিটাল সিমিলার এনার্জি এক্সিকিউট করছে। ঠিক আছে। যখন এই মেটালটার 6 দিকে মনে করো, যেহেতু 6 কোঅর্ডিনেট কমপ্লেক্স কথা বলছি, লিগ্যান্ড নাম্বার 6 বলছি, মনে করো এই মেটালটার 6 দিক দিয়ে 6টা লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করবে তখন কি হবে, ওদের ডিজেনারেসি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দ্যাট মিন্স পাঁচটা যে অরবিটাল গুলো ছিল ওইগুলো সেম এনার্জি লেভেল দেখাবে না, দুইটা সাইড হয়ে যাবে, একটা T2G সাইড আর একটা কি EG সাইড। এখন কোনটার মধ্যে কোনটার উপরে, মানে কোনটার মধ্যে T2G বেশি এনার্জি গ্রহণ করবে, EG কম করবে, আর কোনটার মধ্যে EG বেশি করবে, T2G কম করবে, এই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে। তো দেখলাম এখানে যে ইন কেস অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স লিগ্যান্ডস অ্যাপ্রোচ টুয়ার্ডস অ্যাক্সিস, মানে লিগ্যান্ড যে অ্যাপ্রোচ করছে মেটালের মধ্যে ওটা কোন দিক বরাবর করছে, এটা অ্যাক্সিস বরাবর করছে। ঠিক আছে। এখন দেখো যদি লিগ্যান্ডস অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে, যদি লিগ্যান্ডসটা অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে তাহলে অ্যাক্সিস বরাবর কোনগুলো আছে, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আছে আর ডি জেড স্কয়ার আছে। দ্যাট মিন্স কি ইজি কি আছে, এখানে ইজি আছে। তো বলেছে কি যেহেতু লিগ্যান্ডস গুলো অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে, দ্যাট মিন্স এখানে কি আছে যে ইজি সাইড যেগুলো আছে, ইজি সাইডের মধ্যে রিপালশনটা বেশি হবে, হবে কি হবে না, ভালো করে বুঝানো জিনিসটা। এই যে এনার্জি বাড়ছে বা কমছে কেন হচ্ছে এই জিনিসটা তো বলিনি, এই জিনিসটা বলে দিয়েছি আগে যে এই যে এনার্জি কমছে বা বাড়ছে কেন। কারণ দেখো যখন ইলেকট্রন লিগ্যান্ড কি আমাদের ইলেকট্রন দিচ্ছে, লিগ্যান্ড যখন মেটালের মধ্যে ইলেকট্রন দিচ্ছে ওই ইলেকট্রন গুলো নিজের মধ্যে রিপালশন করছে, ডিউ টু রিপালশন ওদের এনার্জিটা কোনটার মধ্যে বেশি কোনটা কি হচ্ছে কম হয়ে যাচ্ছে। ঠিক আছে। এখন বললাম কি যে লিগ্যান্ড এখানে অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে, যদি লিগ্যান্ড অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে তাহলে ইলেকট্রন গুলো কোথায় দেবে, অ্যাক্সিস বরাবরই দেবে। যেহেতু লিগ্যান্ডস গুলো অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে তো রিপালশনটা কার মধ্যে বেশি হবে, যেই অরবিটালটা অ্যাক্সিস বরাবর আছে। এখানে দেখো এই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স যেগুলো আছে এগুলো প্লেন বরাবর আছে, কিন্তু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর জেড স্কয়ার কোথায় আছে, অ্যাক্সিস বরাবর আছে। তাহলে এই যে লিগ্যান্ড গুলো যখন অ্যাপ্রোচ করবে তখন এইগুলোর মধ্যে রিপালশন বেশি হবে, এটার মধ্যে রিপালশন কম হবে। কেন, কারণ আসছে অ্যাক্সিস বরাবর আর এগুলো অ্যাক্সিস বরাবরই আছে, আর এগুলো অ্যাক্সিস বরাবর আসা সত্ত্বেও এগুলো কি আছে, এটা প্লেন বরাবর আছে। যেহেতু অ্যাক্সিস বরাবর আসছে আর অ্যাক্সিস বরাবরই আছে, এদের মধ্যে রিপালশন বেশি হবে, ডিউ টু রিপালশন ওদের এনার্জি বেড়ে যাবে, আর এর মধ্যে রিপালশন কম হবে, এর মধ্যে এনার্জিটা কি কম থাকবে। তাহলে ইন কেস অফ
in case of octahedral complex যদি এরকম থাকে আমাদের ডিজেনারেট অরবিটাল গুলো, দেখি ডিজেনারেট ডি অরবিটালস, মানে এটার মধ্যে এখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করেনি। ঠিক আছে, দেখো নিচের থেকে উপর দিকে এনার্জি বাড়বে, এটা জানাই আছে আমাদের। ঠিক আছে, এখন দেখে নি যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে, এখন তো লিগ্যান্ড অ্যাপ্রোচ করেনি, যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে তখন দেখা যায় কি আগে এই পাঁচটা মানে এই পাঁচটা ডি অরবিটাল যেটা আছে ইন এভারেজ ওদের এনার্জি যেটা আছে বাড়বে। দ্যাট মিন্স পাঁচটা এখানে গিয়ে দাঁড়াবে। বলো তাহলে অক্ষণ যে বললে যে যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করলো ওরা আলাদা হয়ে গেল, হ্যাঁ ওরা আলাদা হবে, একটু মনোযোগ দাও। কি বলছি, যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করলো ওরা আলাদা হবে, দুইটা সেট ফর্ম করবে, একটা টুজি সেট ফর্ম করবে, একটা ইজি সেট ফর্ম করবে। কিন্তু দেখলাম কি যখন আমি এনার্জি দিলাম, যখন আমি এর মধ্যে লিগ্যান্ড অ্যাপ্রোচ করালাম এনার্জি বাড়লো, এনার্জি প্রথমে এভারেজ বাড়বে, দ্যাট মিন্স পাঁচটা অরবিটাল একটু এভারেজে একটু উপরে গিয়ে দাঁড়াবে। তারপর এখান থেকে মেইন স্প্লিটিং শুরু হবে, মানে এখান থেকেই মেইন একটা টি2জি সেট হবে, একটা ইজি সেট হবে। মানে ইন এভারেজ প্রথমে একটু বাড়লো, তারপরে দুইটা সেট আলাদা আলাদা ফর্ম হলো। ঠিক আছে, এখন দুইটা সেট কি কি আসবে দেখে নি। তাহলে বলেছে কি একটা হলো কি ইজি সেট, একটা কি টি2জি সেট, মানে একটা হলো তিনটার সঙ্গে, একটা হলো দুইটার সঙ্গে। এখন যেহেতু 6 কোঅর্ডিনেট কমপ্লেক্স, এটা কি বলেছিলাম অক্টাহেড্রাল কমপ্লেক্স, অক্টাহেড্রাল লেখা আছে, অক্টাহেড্রাল লেখা আছে, মানে ফিগার নাম্বার 6। The 6 coordinate complex, in case of octahedral complex, the ligands are approaching towards axis, মানে axis বরাবর এখানে অ্যাপ্রোচ করছে। যদি axis বরাবর অ্যাপ্রোচ করে তাহলে এখানের মধ্যে এটার মধ্যে রিপালশন বেশি হবে, কারণ এগুলো axis বরাবর আছে। এগুলো কি বরাবর? axis বরাবর। এগুলো কি বরাবর? প্লেন বরাবর আছে, axis বরাবর আসছে, axis বরাবর, এটার মধ্যে রিপালশন বেশি, এটা এনার্জি বেড়ে যাবে। দ্যাট মিন্স এই পাঁচটার থেকে দুইটা হয়ে যাবে কি উপরে, দুইটা আছে দিকে কি কি আছে dx স্কয়ার y স্কয়ার dz স্কয়ার, এখানে দুটো অরবিটাল আছে, মানে এখানে ইজি চলে আসলো। আর তিনটা আসলো কোথায়? নিচে, এটা আমরা টি2জি বলছি। একটা টি2জি, এটা কি এখানে ইজি, ইজি চলে গেল কোথায়? উপরে। টি2জি চলে আসলো এখানে, নিচে চলে আসলো, যেহেতু এটা প্লেন বরাবর আছে। এটা কি ইন কেস অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স। নাও ইন কেস অফ টেট্রাহেড্রাল কমপ্লেক্স দেখা যায় কি ligands are approaching towards plane, ওরা প্লেন বরাবর অ্যাপ্রোচ করছে। যদি প্লেন বরাবর ওরা অ্যাপ্রোচ করে, দ্যাট মিন্স দেখো এখানে আছে কি প্লেন, আসছেও প্লেন বরাবর, আর এখানে কোন অরবিটাল প্লেন আছে, এগুলো আছে কি প্লেন বরাবর। দেখো এগুলো কি বরাবর আছে? প্লেন বরাবর। তো আসছে প্লেন বরাবর, তো প্লেন বরাবর যেগুলো আছে ওগুলোর মধ্যে রিপালশন বেশি হবে, এক্সিস এর মধ্যে কম হবে, কারণ লিগ্যান্ড কোথায় আসছে? প্লেন দিয়ে আসছে। যেহেতু লিগ্যান্ড প্লেন দিয়ে আসছে, তাহলে প্লেনে যেগুলো আছে ওগুলোর মধ্যে রিপালশন বেশি হবে। দ্যাট মিন্স এই ক্ষেত্রে আমার টি2জি এর এনার্জি বাড়বে আর ইজি এনার্জি কি হবে এখানে কমবে, ইন কেস অফ কি টেট্রাহেড্রাল কমপ্লেক্স। তাহলে টেট্রাহেড্রাল লিখে নিই একবার। ঠিক আছে, কি লিখবো? টেট্রাহেড্রাল লিখি একবার। মনে করে এখানে লিখলাম টেট্রাহেড্রাল। তাহলে আগে আছে কি এমন, ঠিক আছে, ডিজেনারেট, প্রথমটা ডিজেনারেট। যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করলো তখন ইন এভারেজ একটু বাড়বে, এভারেজ বাড়লো। এবার কি হবে? এটা আমাদের স্প্লিটিং শুরু হবে। স্প্লিটিং হলে দেখা হতে বলছি কি টেট্রাহেড্রাল মিন্স প্লেন বরাবর আসবে, আর প্লেন বরাবর আছে কোনটা? টি2জি সেট। দ্যাট মিন্স এটা হয়ে যাবে কি উপরে, মানে উপরে চলে আসবে তিনটা, আর নিচের রোটা এখানে দুইটা। তাহলে ইন কেস অফ অক্টাহেড্রাল ইজি উপরে, টি2জি নিচে। ইন কেস অফ টেট্রাহেড্রাল টি2জি উপরে, ইজি কি নিচে। এখন ইজি বানানোর প্রসেসটা কি? প্রসেস হলো দেখো, ইন কেস অফ টেট্রাহেড্রাল হবে কি 3 2, মানে তিনটা ঘর উপরে দুইটা ঘর নিচে। টেট্রাহেড্রাল আছে 3 আর 2। আর ইন কেস অফ অক্টাহেড্রাল দেখছি কি দুইটা উপরে তিনটা নিচে, তো 2 আর কি 3, মানে দুইটা ঘর উপরে তিনটা ঘর কি নিচে। অক্টাহেড্রালে 2 3, টেট্রাহেড্রালে 3 2। ঠিক আছে, আবার রিপিট করছি, টেট্রাহেড্রালে 3 2, অক্টাহেড্রালে 2 3। এটা আমাদের মনে রাখার একটা
ট্রিক্স বললাম, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের মেইন সিএফপি থিওরির মেইন আমাদের জিস্ট যেটা আছে, ঠিক আছে। এখন এই জিনিসটা বোঝার পরে, তোমাদের জিনিসটা বোঝার পরে একটা জিনিস জানতে হবে কি, যে এই যে মনে করো এই যে আমাদের ডিজাইনের অরবিটাল যেগুলো ছিল, এটা ছিল কি লিগ্যান্ড অ্যাপ্রোচ করার আগে। যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করলো ওরা এমন পজিশনে এলো, আগে এভারেজ একটা ওদের এনার্জি বাড়লো, তারপর ওইখান থেকে স্প্লিটিং হলো। যেহেতু আমরা এখন আজকে বলেছিলাম কি মেইনলি টেট্রাহেড্রাল নিয়ে আলোচনা করবো, তো এটা মনে করো টেট্রাহেড্রাল কমপ্লেক্স আমরা একবারেই চলে গেলাম। টেট্রাহেড্রাল কমপ্লেক্স দ্যাট মিন্স যার লিগ্যান্ড নাম্বার 4, ঠিক আছে। তো লিগ্যান্ড নাম্বার 4 এ জানি কি, যে যদি ওরা ডিজেনারেসি হারিয়ে ফেলে তাহলে উপরে থাকবে 3টা T2G, যেহেতু প্লেন বরাবর আসে। ইন কেস অফ টেট্রাহেড্রাল কমপ্লেক্স দ্য লিগ্যান্ডস আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস প্লেন। আর প্লেন বরাবর হলে কোনগুলো প্লেন বরাবর আছে, DXY, DYZ আর DZX। রিপালশন বেশি হবে, উপরে চলে যাবে। আর এক্সাম্পল এখানে EG, ওদের মধ্যে রিপালশন কম হবে, কারণ কি EG এর মধ্যে DX2 - Y2 আর কি DZ2 যেগুলো অ্যাক্সিস বরাবর থাকে। বা একটা ট্রিক্স দিয়েছিলাম তোমাদের কি 3 আর 2, মানে উপরের 3 নিচের 2, টেট্রাহেড্রাল মিন্স 3 আর 2, ঠিক আছে। এখন কথা হলো কি, এই যে মনে করো এই যে ওদের মধ্যে এটা কি T2G, এটা কি EG, এই দুই সেটের মধ্যে কি হলো, একটা এনার্জি বেড়ে গেল, একটা এনার্জি কমে গেল। এই যে এনার্জি গ্যাপটা আছে, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং গ্যাপ বা ক্রিস্টাল ফিল্ড গ্যাপ, ভুল বলেছি, ক্রিস্টাল ফিল্ড গ্যাপ বলে, স্প্লিটিং গ্যাপ না, ক্রিস্টাল ফিল্ড গ্যাপ। এই যে ক্রিস্টাল ফিল্ড গ্যাপটা আছে এটা মেইনলি ডেল্টা টি দিয়ে ডিনোট করে। ডেল্টা টি মিন্স কি, টি মানে টেট্রাহেড্রাল কমপ্লেক্স, ঠিক আছে। তাহলে বলেছে কি, তো T2G আর EG এর মধ্যে যে এনার্জি গ্যাপ যেটা আছে সেটাকে বলে কি, ক্রিস্টাল ফিল্ড গ্যাপ, যেটা আমি ডিনোট করছি এখানে ডেল্টা টি দিয়ে। ইন কেস অফ টেট্রাহেড্রাল কমপ্লেক্স ইট ইজ ডিনোটেড বাই কি, ডেল্টা টি। এখন দেখো এই যে মনে করো এটার মধ্যে T2G এনার্জি বেড়ে গেছে, EG এনার্জি কমে গেছে। এই কমা বাড়া নিয়ে যদি আমি এভারেজ করি তাহলে কোন এনার্জি লেভেলটা আসবে, নিশ্চয়ই এটা আসবে। ভালো করে দেখো, একটা বেড়ে গেছে একটা কমে গেছে, যখন এভারেজ করবো ওরা মিডলে আসবে। দ্যাট মিন্স কি, ওরা এই জায়গাতে ওদের কি এভারেজটা, তাহলে এখানে যে এটা আসছে এটা ভ্যালু 0. মানে এটা আমাকে বেস লাইন ধরতে হবে, কি হচ্ছে, এটা আমাকে একটা বেস লাইন ধরতে হবে, যার ভ্যালু কি 0.00। এটার নাম হলো কি, বেরি সেন্টার। কি বলেছি, বেরি সেন্টার, একটু ভালোভাবে দেখে নাও। তাহলে বললাম কি, যে এটা তো টেট্রাহেড্রাল কমপ্লেক্সের বেলায়, অক্টাহেড্রালও সেম জিনিসটা। কি হয় যে অক্টাহেড্রালের মধ্যে EG উপরে থাকে, T2G নিচে থাকে, আর টেট্রাহেড্রালে T2G উপরে, EG কি নিচে। তো দেখা যাচ্ছে কি, যে T2G এনার্জি লেভেল আর EG এনার্জি লেভেল মধ্যে যে গ্যাপটা আছে এটা কি ক্রিস্টাল ফিল্ড গ্যাপ। যদি ওদের এনার্জি লেভেল আমি এভারেজ করি তাহলে যে জিনিসটা পাবো এটা কি 0.0, মানে বেস লাইনটা। এই বেস লাইনকে বলি আমি কি, বেরি সেন্টার বলছি, ঠিক আছে। মানে এই বেরি সেন্টার থেকে T2G কতটুকু উপরে আর EG একটু কি নিচে আছে, ঠিক আছে। তাহলে এই যে গ্যাপটা আছে এটা কত, আর এই যে গ্যাপটা আছে এটা কত আমরা বের করতে হবে। তো এখানে মুখস্থ না করলেই চলে, ঠিক আছে, এটা মুখস্থ করার কিছু নেই। একটা তোমাদের ট্রিক বলে দিচ্ছি, দেখে নাও, এটা মনে রাখবে। অলওয়েজ 0.00 থেকে উপরে 1.2 হতে হবে, নিচে এখানে 1.2 হতে হবে। ভালো করে মনোযোগ দাও, কি বলেছি, 0.00 থেকে উপরেও হবে কত 1.2, নিচেও কত এখানে 1.2 হতে হবে। এখন উপরে কয়টা ঘর আছে, 3টা ঘর আছে। দ্যাট মিন্স 1.2 হতে হলে 1.2 ডিভাইড বাই 3 করো, 0.4 আসবে কিনা। দ্যাট মিন্স এখান থেকে এটার ভ্যালু, মানে বেরি সেন্টার থেকে এটার ভ্যালু 0.4 করে, 0.4 ডেল্টা টি, মানে ওই যে বললাম টেট্রাহেড্রাল কমপ্লেক্স যেহেতু এই জন্য কি ডেল্টা টি হলো 0.4। কেন, কারণ একটা যদি 0.4 করে হয় তাহলে 3টা 1.2 হবে। এটা প্লাস না মাইনাস, যেহেতু এনার্জি বেড়েছে তাহলে কি হবে, প্লাস হবে। এখন বললাম কি নিচে কত হবে, 1.2 হতে হবে। তো নিচে কয়টা আছে, 2টা আছে ঘর, মানে কি 1.2 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স 0.6। তার নিচে এখান থেকে এখানে কি নিচে 0.6 ডেল্টা টি, কিন্তু প্লাস না মাইনাস, যেহেতু কমে আছে তাহলে কি মাইনাস। তাহলে মাইনাস 0.602 মাইনাস 1.2 প্লাস 0.4 প্লাস 1.2 প্লাস 1.2 আর মাইনাস 1.2 যখন তুমি যোগ করবে তখন 0 চলে আসবে, মানে কি বেরি সেন্টারের
অ্যাভারেজ এনার্জি পেয়ে গেলাম। তাহলে এখানে কত করে, একটা কস 0.4 করে, নিচে কত করে, একটা কস 0.6 করে, ইন কেস অফ কি টেট্রাহেড্রাল কমপ্লেক্স। পরে আসবো কি আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্স। এই জিনিসটা বোঝা গেছে। এখন এখান থেকে ওই যে বললাম সিএফএসই এনার্জি, লাস্টে বলেছিলাম কি সিএফএসই এনার্জি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। তো ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বের করবো কি হবে, ওইটা ইকুয়াল টু হবে কি, যে এখানে কয়টা ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রনস মনে করো, বললাম কি যে T2G এর মধ্যে মনে করো A নাম্বার অফ ইলেকট্রন আছে, আর EG এর মধ্যে মনে করো এখানে B নাম্বার অফ ইলেকট্রন আছে, মানে T2G এর মধ্যে A নাম্বার অফ ইলেকট্রন আছে, EG এর মধ্যে B নাম্বার অফ ইলেকট্রন আছে। তো সিএফএস এর নিয়মটা কি, যেহেতু 0.4 করে, T2G কত 0.4 করে, তাহলে হবে কি A ইনটু প্লাস 0.4 ডেল্টা টি হলো, প্লাস এবার এখানে কত কয়টা আছে বলছি, বি আছে, তাহলে বি ইনটু মাইনাস 0.6 ডেল্টা টি। এটা হবে কি আমাদের সিএফএসি ভ্যালুটা ইন কেস অফ কি টেট্রাহেড্রাল কমপ্লেক্স। বুঝা গেছে? অক্টাহেড্রাল এটা উল্টো হবে, এটা পরের ভিডিওতে আসবো আমরা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা বুঝলাম। তো এই জিনিসটা বোঝার পর একটাই ভালো লাগবে যে খালি এটা তো বোঝার পর, এটা তো বুঝলাম ঠিক আছে, মানে মেইন জিনিসটা বুঝলাম, কিন্তু একটাই ভালো রাখতে হবে যে এখানে একটা উইক ফিল্ড লিগ্যান্ড আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডেরও এফেক্ট এখানে রয়েছে। এখানে উইক ফিল্ড লিগ্যান্ড আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের একটা এফেক্ট রয়েছে, ঠিক আছে? এফেক্টটা কি মনে রাখবে, যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয়, যদি কি হয় উইক ফিল্ড লিগ্যান্ড হয়, ইন কেস অফ উইক ফিল্ড লিগ্যান্ড দেখা যাচ্ছে কি যে এই যে স্প্লিটিং যেটা আছে, মানে এই যে মনে করো একটা থেকে একটা যতটুকু দূরে গেল, এই স্প্লিটিং যেটা আছে, স্প্লিটিং ইজ লেস, স্প্লিটিং কি হয় এখানে লেস হয়, মানে বেশি দূরে যাবে, কাছাকাছি থাকবে। আর ইন কেস অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড স্প্লিটিং উইল বি মোর, মানে একটা থেকে একটা অনেক দূরে চলে যাবে, ঠিক আছে? ইন কেস অফ উইক ফিল্ড লিগ্যান্ড স্প্লিটিং লেস হবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড স্প্লিটিং বেশি হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি স্প্লিটিং লেস হয়, যদি স্প্লিটিং লেস হয়, দেন ডেল্টা টি মানে এই যে ক্রিস্টাল ফিল্ড গ্যাপ যেটা আছে, ইট ইজ লেস দেন পেয়ারিং এনার্জি। And what is called pairing energy? Pairing energy means P মানে কি বলেছি, pairing energy, সহজ জিনিস নামটার মধ্যে আছে। Pairing energy means the energy required to pair কি one or more than one কি electrons। যখন ইলেকট্রন যখন পেয়ার আপ করবো তখন যে এনার্জি আমরা লাগছে এটা কি আমাদের পেয়ারিং এনার্জি। তো বলেছি কি ইন কেস অফ উইক ফিল্ড লিগ্যান্ড স্প্লিটিং উইল বি লেস এন্ড ডেল্টা টি ভ্যালু কি হবে এখানে পেয়ারিং এনার্জি থেকে কম হবে। তার মানে কি এটা হুমস এর মাল্টিপ্লিসিটি রুল যেটা ছিল, হুমস মাল্টিপ্লিসিটি রুল এটা ফলো করবে, এটা ফলো করবে, ঠিক আছে? কিন্তু ইন কেস অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড স্প্লিটিং বেশি হবে। স্প্লিটিং বেশি মানে কি এখানে ডেল্টা টি এর ভ্যালু বেশি হবে কার থেকে, পেয়ারিং এনার্জি থেকে। কারণ এখানে কিন্তু হুমস এর রুল ফলো করবে না। বুঝা গেছে? তো এটা হলো কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ডের একটা এফেক্ট। তার মানে কি এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে কেমন ভাবে আমি ইলেকট্রন গুলো ডিস্ট্রিবিউট করব, আর উইক ফিল্ড লিগ্যান্ডে কেমন ভাবে আমি ইলেকট্রন গুলো ডিস্ট্রিবিউট করব, এক্সাম্পল দিলে বোঝা যাবে। খালি ভালো রাখবো কি যে এখানে স্ট্রং যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে হুমস এর রুল ফলো করবে, আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হুমস এর রুল ফলো করবে না। হুমস এর রুল কি ছিল একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। সাপোজ মনে করো D7 আছে, কি আছে D7, D7 মানে কি ডির মধ্যে 7টা ইলেকট্রন আছে আর কি। D7 কনফিগারেশন মানে ডির মধ্যে 7টা ইলেকট্রন আছে। যদি টেট্রাহেড্রাল হয়, যদি D7 কনফিগারেশন দে, আর যদি লিগ্যান্ডটা উইক ফিল্ড লিগ্যান্ড হয়, কি হয় উইক ফিল্ড লিগ্যান্ড হয়, তখন কি হবে আফটার স্প্লিটিং উপর হবে কি 3টা, নিচে কয়টা 2টা, EG আর কি T2G। এখন কোনটা আগে ফিল আপ করতে হয়, যার এনার্জি কম ওইটা নাকি যার এনার্জি বেশি ওইটা? নিশ্চয়ই যার এনার্জি কম ওইটাকে ফিল আপ করতে হবে। এখন আমার কাছে মনে করো একজন খুব বড় লোক আছে, মানে খুব বয়স্ক লোক একজন আছে, একজন খুব ছোট একজন বাচ্চা একটা আছে। তো কাকে আমি চকলেট দেবো? নিশ্চয় বাচ্চাকে, যার বায়না বেশি। এখন ওর এনার্জি কম মানে ওর বায়না বেশি, তবে আমি ওকে আগে ইলেকট্রন দিতে হবে, তারপর আমি কি এটা হায়ার লেভেলে ইলেকট্রন দেব, ঠিক আছে? তো এখন বলেছে কি উইক ফিল্ড লিগ্যান্ড, যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় একটু লক্ষ্য করো, উইক ফিল্ড লিগ্যান্ড মানে কি এখানে পেয়ারিং এনার্জি বেশি, পেয়ারিং এনার্জি কি বেশি, আর এটা হুমস এর রুল ফলো করবে। হুমস বলেছিল কি আগে একটা করে দেবো, তারপর আবার
পুনরায় কি করবো, পেয়ারিং আপ করবো। তো আমি করে দিই, যেহেতু উইকফিল্ড লিগ্যান্ড ওরা হোমসের রুল ফলো করবে, করলে পরে কি আগে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, দুইটা। এবার যেহেতু এটার গ্যাপটা কম, উইকফিল্ড লিগ্যান্ড মানে কি বলেছিলাম, স্প্লিটিং কম, গ্যাপ যেহেতু কম, তাহলে ইলেকট্রন গুলো কি সিঙ্গেল সিঙ্গেল থাকতে পারে, ইলেকট্রন গুলো কি বলছে সিঙ্গেল সিঙ্গেল থাকতে পারে। দ্যাট মিন্স হোমসের রুল যদি ফলো করছে, দ্যাট মিন্স এখানে একটা দিলাম, এখানে একটা, তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কয়টা হলো, 2 3 4 5টা হলো। এবার বাকি হওয়ার থাকার পরে এখানে একটা, এখানে একটা, হয়ে গেল কি D7 কনফিগারেশন। এটা হলো কি উইকফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে। যদি মনে করো D7 কনফিগারেশন বাট স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কি বলেছি, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তো এখানে কি T2G, এখানে তো EG আছে, তো এটা হোমসের রুল ফলো করবে না। কেন? কারণ এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে স্প্লিটিং বেশি, মানে হোমস রুল ফলো করবে না। যদি হোমস রুল ফলো না করে, দ্যাট মিন্স হোমস বলেছিল কি যে একটা একটা করে দেবো, তারপরে পুনরায় আমি আবার আগে চাপতে আসবো লাগলে। কিন্তু যেহেতু ফলো করছে না, মানে কি এটা একবারেই পেয়ার আপ করবে, মানে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তারপরে হোমস বললাম কি কত, এখানে একটা দিয়ে দিতাম। কিন্তু যেহেতু হোমস রুল ফলো করবে না, তাহলে এখানে পেয়ারিং আপ হবে। 4টা হয়ে গেল এখানে। এবার 5 6 7 দেখতে লাগছে কি এটা এটা সেম লাগছে, তো সেম হলো, কিন্তু ওদের ফিলিং এর প্রসিজার কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, এখানে কি করছি, এখানে আমি কি করছি, এখানে আগে দিলাম, তারপরে ব্যাক করার সময় আমার এখানে ওকে ইলেকট্রন দিলাম, আর এখানে আগেই পেয়ারিং করছি, তারপরে উপরে লেভেলে যাচ্ছি। ঠিক আছে, কথাটা বুঝা গেছে? এই হলো কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ডের ডিফারেন্সটা। এখানে তো সেম লাগছে, কিন্তু সেম অনেক সময় কনফিউশনের মধ্যে হয় না। ঠিক আছে, সাপোজ যদি এটা ক্লিয়ার করতে চাই, আর একটা এক্সাম্পল নিই। মনে করো এটার মধ্যে D7 না নিয়ে সাপোজ মনে করো D4 নিলাম, কি নিলাম, D4। D4 মানে কি EG আর কি T2G। যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তখন কি হবে, উইক ফিল্ড লিগ্যান্ড মিন্স এটা হোমস রুল ফলো করবে, মানে এখানে একটা দেব, এখানে একটা দেব, এখানে একটা দেব, এখানে একটা দেব, হয়ে গেল। কিন্তু যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় হয়ে যাবে অন্যরকম, এটা হোমস রুল ফলো করবে না, মানে কি একবারেই পেয়ারিং এখানে হতে হবে। দ্যাট মিন্স 4 ইলেকট্রন কোথায় আছে, এখানে EG তে আছে, T2G তে কোনো ইলেকট্রন এখানে নেই। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে একবারে পেয়ার আপ, আর উইক ফিল্ড লিগ্যান্ডে ঘুরে এসে তারপরে পেয়ার আপ, মানে এটা হোমস রুল ফলো করবে। ঠিক আছে, তাহলে এই হলো কি আমাদের একটা রাফ আইডিয়া। একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই, একটা এক্সাম্পল দিয়ে দেখে সবগুলো প্রপার্টি বের করে নেব। ঠিক আছে, তাহলে আমাদের টেট্রাহেড্রালটা কমপ্লিট হয়ে যাবে আর কি। ঠিক আছে, সাপোজ মনে করো NiCl4 2-। ঠিক আছে, তো প্রথম কাজ কি, ভ্যালেন্স বন্ড থিওরির মতো এখানে আগে নিকেলের অক্সিডেশন স্টেট বের করি। বের করবো নিকেলের জন্য, যেটার জন্য X ধরলাম, X প্লাস Cl এর চার্জ -1 করে, 4টা আছে, -1 × 4 ইকুয়ালস টু, পরে ওর ভ্যালু বসাতে হবে কত, এটা মানে -2, তাহলে x - 4 ইকুয়ালস টু -2, x ইকুয়ালস টু -2 + 4, x ইকুয়ালস টু এখানে +2, মানে এখানে নিকেল +2 স্টেটে আছে। এখন নিকেলের অ্যাটমিক নাম্বার কত, 28। ঠিক আছে, নিকেলের কত এখানে বলেছিলাম 28। যদি 28 হয় তাহলে আমি করে নিই 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d আর কি 4s, তো এখানে 18টা আছে, 28 হয়ে গেল, 3d 8 4s কত 2। এখন আছে কি নিকেল +2 স্টেটে, দ্যাট মিন্স 1s2 2s2 2p6 3s2 3p6 3d কত এখানে 8, মানে 4s দিয়ে ইলেকট্রন চলে গেছে। দ্যাট মিন্স নিকেল NiCl4 -2 যেটা আছে, এটা কোন কনফিগারেশন, এটা D8 কনফিগারেশন। কোন কনফিগারেশন, এটা D8। যদি D8 হয় দ্যাট মিন্স কি, আমি লিখে গেছি এখানে এটার মধ্যে কি নিকেলটা ডিজেনারেট আছে, কি আছে ডিজেনারেট মিন্স কি এখানে সবগুলো অরবিটাল সেম এনার্জি লেভেল শো করছে। তো 8টা ইলেকট্রন কিভাবে দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এটা হলো কি ডিজেনারেট। যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে কি কমপ্লেক্স, এটা 4 প্রোটিনেট কমপ্লেক্স মানে টেট্রাহেড্রাল কমপ্লেক্স। টেট্রাহেড্রালের মধ্যে কি হয়, আগে যখন অ্যাপ্রোচ করবে 5টা আগে এভারেজে বাড়বে, বাড়লো এভারেজ, তারপর কি হবে, তারপর এখান থেকে স্প্লিটিং শুরু হবে। স্প্লিটিং মানে কি 3 2
উপরে 3টা, নিচে 2টা, T2G, এটা কি EG। ঠিক আছে, এবার তো কি স্প্লিট করব, যেহেতু D8 কনফিগারেশন, D8 আবার Cl টা কি লিগান্ড, উইক ফিল্ড লিগান্ড, Cl টা কি লিগান্ড, এখানে উইক ফিল্ড লিগান্ড। নো স্পেকট্রোকেমিক্যাল সিরিজ হয়ে যাও, স্পেকট্রোকেমিক্যাল সিরিজের মধ্যে বলেছিলাম কি Cl ইজ এ উইক ফিল্ড লিগান্ড। যেহেতু Cl একটা উইক ফিল্ড লিগান্ড, তো এটা আমাদের কিন্তু হুমস রুল ফলো করবে, হুমস রুল ফলো করবে। দ্যাট মিন্স আমি আগে একটা একটা করে দেবো, তারপর আবার পেয়ারিং আপ করবো। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কি 8টা হয়ে গেল। এই হলো কি আমাদের স্প্লিটিং অফ ইলেকট্রনস অ্যাকর্ডিং টু CFP থিওরি হয়ে গেল। যদি স্ট্রং ফিল্ড লিগান্ড হতো তাহলে কি করতাম, আগে পেয়ার আপ একবারে করতাম। এখানে পেয়ার আপ একবারে করে নি, কিভাবে করেছি, একটা 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 করে 5টা একবার দিয়েছি, তারপর আবার হুমস রুল ফলো করে পেয়ারিং আপ করলাম। তাহলে উইক ফিল্ড লিগান্ডের মধ্যে হুমস রুল ফলো করবে, স্ট্রং ফিল্ড লিগান্ডে ফলো করবে না। প্রত্যেকগুলো পয়েন্ট তোমরা নোট করতে পারো। এবার এটা করার পরে একে একে ওদের প্রপার্টি গুলো বলছি। প্রথম কথা হলো কি, ম্যাগনেটিক প্রপার্টি বলেছিলাম, কি বলেছিলাম, ম্যাগনেটিক প্রপার্টি। এখন এটা কি হবে, প্যারাম্যাগনেটিক না ম্যাগনেটিক, দেখছি কি এখানের মধ্যে লোন ইলেকট্রন আছে, 2টা লোন ইলেকট্রন আছে। দ্যাট মিন্স লোন ইলেকট্রন থাকলে এটা কি হবে, প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। তারপরে দেখবো কি নাম্বার অফ লোন ইলেকট্রনস, মানে n বের করবো। এখানে লোন কয়টা আছে, এখানে একটা, এখানে একটা, 2টা আছে লোন ইলেকট্রন। দ্যাট মিন্স এখানে n = 2, নাম্বার অফ লোন ইলেকট্রন পেয়ে গেছি। যদি নাম্বার অফ লোন ইলেকট্রন পেয়ে যাই তাহলে ম্যাগনেটিক মোমেন্ট পেয়ে যাব। ম্যাগনেটিক মোমেন্টের নিয়ম কি ছিল, কি ছিল ম্যাগনেটিক মোমেন্টের নিয়ম, √n × n+2 Bm। n কত, এখানে n = 2 পেয়েছি, মানে লোন ইলেকট্রন 2টা আছে, তো 2 × 2 + 2, 2 × 4 √8 Bm। এবার বের করবো কি, স্পিন মাল্টিপ্লিসিটি। নিয়ম কি ছিল, 2s + 1। এখন s এর মান কিভাবে বের করি, s মানে যদি একটা n থাকে তাহলে হাফ করে আসে, 2টা n মানে এখানে কয়টা n আছে, n কত, 2 আছে। n = 1 হলে s = হাফ, তো n = 2 হলে s = 1 হবে। তো 2 × 1 + 1, দ্যাট মিন্স এখানে 3 হবে। স্পিন মাল্টিপ্লিসিটি পেলাম, মোমেন্ট পেলাম, নাম্বার অফ ইলেকট্রন পেলাম, প্যারামেট্রিক নেচার পেলাম। বাকি হলো কি এখানে CFSE পেলো, যেটা আমাদের মেইন একটা ইম্পর্টেন্ট টপিক, এন্ট্রান্সে এখান থেকে আসতে পারে, CFSE থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এখন CFSE জন্য কি বলেছিলাম, CFSE নিয়মটা কি দেখবো কি, আগে এটা বেরি সেন্টার, তো এটা আমাদের বেরি সেন্টার। যেহেতু উপরে 3টা আছে, কয়টা আছে উপরে, 3টা, মানে কত করে করতে হবে বলেছিলাম কি 1.2 আনতে হবে। তো এখানে কত করে হবে, 0.4 + 0.4 হবে ডেল্টা টি, কারণ ডেল্টা টি কমপ্লেক্স, টোটাল 1.2 আসতে হবে। আর নিচে এখানে 2টা, মানে কি এখানে -0.6 ডেল্টা টি, নিচে 1.2 আসতে হবে। তো 0.6 করে, উপরে কি 0.4 করে, +0.4 আর -0.6। নিয়মটা কি, এখানে কয়টা ইলেকট্রন আছে ইনটু এত, এখানে কয়টা ইলেকট্রন আছে ইনটু এত, মানে কি 0.4 আছে, মানে কি ইকুয়ালস টু কয়টা ইলেকট্রন আছে এখানে, 1টা 2টা 3টা 4টা, 4টা ইলেকট্রন। তাহলে 4টা ইলেকট্রনের ভ্যালু কত, 0 + 0.4 ডেল্টা টি করে, আবার প্লাস, এখানে কয়টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা, তো 4টা ইলেকট্রন আছে কত করে, -0.6 ডেল্টা টি করে, -0.6 ডেল্টা টি করে, বুঝা গেছে। তাহলে 4 × 0.4 কত, 1.6, +1.6 ডেল্টা টি, প্লাস লিখলাম, 4 × 0.6 মানে কি, এখানে কি মাইনাস আছে, তো -2.4 ডেল্টা টি, বুঝা গেছে কি বুঝা যায়নি, দ্যাট মিন্স +1.6 ডেল্টা টি প্লাস -2.4 কি ডেল্টা টি। এখন +1.6 ডেল্টা টি প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 2.4 ডেল্টা টি, মানে আলটিমেটলি এটা ভ্যালু বেশি, তো তাহলে -0.8 delta T will be the CFSE value of this NiCl4 2-। তো নিয়মটা কি, এটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে, 4টা, ইনটু এই জিনিসটা, প্লাস এটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে ইনটু এই জিনিসটা করে দিলাম, আলটিমেটলি আমার CFSE ভ্যালু পেয়ে গেলাম। তো এটাও দেখলাম যে এটা একটা উইক ফিল্ড হিসেবে দেখলাম, তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ডও সেম হয়, আর ডিফারেন্সটা কি, যে উইক ফিল্ড লিগ্যান্ডের মধ্যে হুমস রুল ফলো করছে, প্রত্যেকটা আগে একটা সেক্টর বসে আবার পেয়ারিং হচ্ছে, কিন্তু
ইন কেস অফ স্ট্রং ফিল্ড লিগান্ড এটার মধ্যে সেকেন্ড টাইম মানে হুমসুল ফলো করে না, একবার এখানে পেয়ারিং আপ করে যদি ইলেকট্রন বাকি থাকে তখন এটা হায়ার লেভেলে যায়। ঠিক আছে, তো টেট্রাডেন কমপ্লেক্সটা বোঝা গেল, আশা করি ওর প্রপার্টি গুলো বোঝা গেল। যদি ডাউট থাকে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সটা ফিল আপ করে দাও, যেখানে প্রবলেম আছে ডিসকাস করে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকু থাকলো, পরের ভিডিওতে অক্টাডেন কমপ্লেক্স নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আর সবার কাছে পৌঁছে দাও। দ্যাটস অল ফর টুডে, গুড বাই।